নমস্কার, আমি সুরেশ স্যার। সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই সুরেশ স্যারে। তো এর আগে আমি রেশিও প্রপোর্শনের উপর 4টে ভিডিও আপলোড করেছি আপাতত, মানে অ্যাডভান্স আর সিম্পল কিছু ধরনের অঙ্ক মেশানো ছিল। তো আজকে আমরা কি করব, প্রপোর্শনের পার্টটা করব। রেশিওর পার্টটা করেছি 4টে ভিডিওতে, আজকে আমরা প্রপোর্শনের পার্টটা আলোচনা করব এবং আপাতত রেশিওর এটাই লাস্ট ভিডিও। এরপরে আরো অ্যাডভান্স লেভেলের পরে আমরা ভিডিও করব। এরপরে আস্তে আস্তে আমি পার্সেন্টেজ, প্রফিট লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ডেজ পরপর সিরিয়ালি ভিডিও করব, ঠিক আছে? তো আজকে আমরা প্রপোর্শনটা শুরু করছি। তো প্রপোর্শন শুরু করার আগে আমি প্রপোর্শনের কিছু থিওরি একটু বুঝিয়ে দিই প্রথমে। তো প্রপোর্শন মানে কি? প্রপোর্শন মানে বাংলায় হচ্ছে সমানুপাত। সমানুপাত বলতে বোঝাচ্ছে সম অনুপাত। তো যখন আমাদের অনুপাতগুলো সমান হয়ে যায় তখন সেটাকে বলা হবে সম অনুপাত বা প্রপোর্শন, ঠিক আছে? যেমন ধরো একটা एग्जांपल দিই, ধরো 25:15 আছে। তো অনুপাতকে আমরা জানি একই সংখ্যা দিয়ে ডিভাইড করলে বা একই সংখ্যা দিয়ে গুণ করলে ভ্যালুর কোনো পরিবর্তন হয় না, রেশিওটা সেম থাকে। তো আমাদের এই দুটো সংখ্যাকে দেখো 5 দিয়ে ডিভাইড করা যায়। তো 5 দিয়ে ডিভাইড করলে 5:3 আসছে, এটা একটা রেশিও আসছে। আচ্ছা, এবার ধরো রয়েছে আমাদের 80 আর 48। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেট করি, দেখো 16 দিয়ে ভাগ যায়, 5 ষোলো 80, 3 ষোলো 48। তাহলে এই রেশিওটা কি হলো, আলটিমেটলি সমান আসলো। কিন্তু এই দুটো দেখে কিন্তু বোঝা যাচ্ছিল না সমান হবে কিনা। তো এইভাবে যখন আমাদের রেশিওর ভ্যালুগুলো সমান চলে আসবে তখন সেটাকে বলা যাবে কি প্রপোর্শন। তার মানে এই দুটো রেশিওর ভ্যালু কি ইকুয়াল। এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? যখন দুটো রেশিওর মাঝখানে এরকম ডবল ইজ টু সাইন দেওয়া থাকবে, দুটো রেশিওর মাঝখানে যখন ডবল ইজ টু সাইন দেওয়া থাকবে সেই সাইনটাকে বলা হচ্ছে প্রপোর্শন, ঠিক আছে? এবার দেখো প্রপোর্শনটা কি হয়, কখনো 4টে সংখ্যার মধ্যে হয়, কখনো 3টে সংখ্যার মধ্যে হয়, কখনো অসংখ্য সংখ্যার মধ্যে হয়। কিভাবে হয় একটু আমরা আলোচনা করে দিচ্ছি, সেখান থেকে আমরা ইজিলি ব্যাপারগুলো কিভাবে ক্যালকুলেট করতে পারবো মনে রাখবো। দেখো যদি আমরা 4টে সংখ্যার মধ্যে প্রপোর্শন তৈরি করি কি হবে, ধরো a b c আর d, এইটা 4টে সংখ্যা, ঠিক আছে? তো ধরো a b c d এদের প্রপোর্শনে আছে। তার মানে ধরো a এর সাথে b এর অনুপাত আর c এর সাথে d এর অনুপাত এগুলো সমান। তার মানে মাঝখানে কি দিলাম, ডবল ইজ টু দিলাম। তাহলে এই চিহ্নটাকে বলা হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন চিহ্ন বাংলায় বলা হচ্ছে সমানুপাত। প্রপোর্শন বা সমানুপাত। আচ্ছা, এই যে 4টে টার্ম আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এইগুলোকে বলা হয়, প্রত্যেকটাকে বলা হচ্ছে প্রপোর্শনাল। মানে প্রপোর্শনের অংশ প্রপোর্শনাল, সমানুপাতের অংশ সমানুপাতি। তাহলে প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল বা প্রথম সমানুপাতি, ঠিক আছে? প্রথম পার্টটা হচ্ছে ফার্স্ট প্রপোর্শনাল বা প্রথম সমানুপাতি। এটা হচ্ছে সেকেন্ড প্রপোর্শনাল বা দ্বিতীয় সমানুপাতি। এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতি। এটা হচ্ছে ফোর্থ প্রপোর্শনাল বা চতুর্থ সমানুপাতি। মানে চিহ্নটা সমানুপাত, মানে রিলেশনটা হচ্ছে সমানুপাত, আর রিলেশনের যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে সমানুপাতি। তাহলে রিলেশনটা হচ্ছে প্রপোর্শন, আর যে টার্মগুলো আছে সেগুলো বলছে কি প্রপোর্শনাল, ঠিক আছে? এই হলো ব্যাপার। তো আমাদের যদি বলে ফোর্থ প্রপোর্শনাল ক্যালকুলেট করো, তার মানে 4 নম্বরটা বের করতে বলেছে। যদি বলে থার্ড ক্যালকুলেট করো, থার্ড প্রপোর্শনাল, তার মানে সিটা বের করতে বলেছে, ঠিক আছে? এবার দেখো এটাকে আমরা কিভাবে ভেঙে লিখতে পারি। আচ্ছা, আমাদের যখন রয়েছে a:b, তো a:b যে রেশিওতে আছে সেটাকে আমরা কি লিখতে পারি, a/b। তাহলে a:b টাকে আমরা লিখছি a/b, আর c:d কে কি লিখতে পারি, c/d। এবার যেহেতু এটা ইকুয়াল বোঝাচ্ছে তার মানে এখানে আমরা ইকুয়াল টু সাইন দিতে পারি। এবার দেখো যখন আমরা ক্রস মাল্টিপ্লাই করব a * d হয়ে যাচ্ছে, আর এদিকে কত হচ্ছে, ইকুয়াল টু b * c। তার মানে রিলেশনটা কি আসলো, AD = BC। মানে যখন 4টে সংখ্যা প্রপোর্শনে থাকবে তাহলে এন্ডের টার্মগুলোর গুণফলের সাথে মাঝের টার্মগুলোর গুণফল কি আসবে, আমাদের ইকুয়াল আসবে, ঠিক আছে? 4টের ক্ষেত্রে বোঝা গেল 4টে থাকলে কিভাবে প্রপোর্শন হচ্ছে। আচ্ছা, এবার আমরা আসছি 3টের প্রপোর্শন কিভাবে হচ্ছে। ধরো 3টে নাম্বার আছে a b আর c।
তো এর প্রপোর্শন কি হবে, a:b ডবল ইস টু দিয়ে b:c, মানে ফার্স্ট ইস টু সেকেন্ড, সেকেন্ড ইস টু থার্ড, ঠিক আছে। তো এটাকে আমরা বলছিলাম কি ফার্স্ট প্রপোর্শনাল বলছিলাম, এটাকে কি বলছিলাম, এটা কি হবে ফোর্থ কিন্তু হবে না, কারণ আলটিমেটলি এখানে কিন্তু তিনটে টার্ম আছে, মাঝখানটাকে দুবার ইউজ করতে হয়েছে, তাহলে এটাকে বলা হচ্ছে থার্ড, এটা ফার্স্ট এটা থার্ড। আর মিডলের পার্টটা কি হচ্ছে, এটাকে বলা হচ্ছে মিন, মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতিক, মিন প্রপোর্শনাল বা মধ্য সমানুপাতিক। এটাই কিন্তু তিনটে যখন থাকবে তখন কিন্তু মিডলেরটাকে সেকেন্ড বলবে না, তখন এটাকে বলবে কিন্তু মিন প্রপোর্শনাল বলবে, কোশ্চেনেও তাই বলা থাকে, ঠিক আছে। তো আমরা দেখো এটাকে এবার ক্যালকুলেশন কিভাবে করব, কিভাবে রিলেশনটা মনে রাখবো। দেখো এখানে a:b মানে কি লিখতে পারি আমরা, a/b, আর b:c মানে b/c। এবার এটা ইকুয়াল হয়ে গেল, তাহলে আমাদের রিলেশনটা আসছে কি b² = ac, এই রিলেশনটা বলতে পারি। অথবা এটাও বলা যায় b √ac, মানে মিন প্রপোর্শনাল যদি ডাইরেক্ট বের করতে হয় কি করব আমরা, এই ফার্স্টেরটা আর লাস্টেরটা গুণ করে বর্গমূল করে দিলে একদম মিন প্রপোর্শনাল ডাইরেক্ট পেয়ে যাব, ঠিক আছে। এই দুটো রিলেশনই বলা যেতে পারে যখন বলবে তিনটে প্রপোর্শন আছে। আরেকটা জিনিস আছে প্রপোর্শনের উপর, সেটা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনালস। আচ্ছা কন্টিনিউড প্রপোর্শনালটা কি, কন্টিনিউড প্রপোর্শনালস এটাকে বাংলায় বলা হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তো ক্রমিক সমানুপাতিক ব্যাপারটা কি, ধরো a b c d e f ইত্যাদি এরকম 6টা ধরো টার্ম আছে, এদেরকে আমরা ক্রমিক সমানুপাতি কখন বলতে পারবো, যখন প্রত্যেক পরপর দুটো টার্মের মধ্যে রেশিও ইকুয়াল আসবে। মানে ধরো a এর সাথে b এর রেশিও ধরো করলাম আমি a:b, তারপরে দুটো পরপর টার্ম কি আছে b আর c, b:c, এগুলো সমান হবে। আচ্ছা তারপরে কি আছে cd, d e:f, মানে দেখো পরপর দুটো সংখ্যার রেশিও অলওয়েজ ইকুয়াল হবে। তো কি হবে দেখো, আমি যদি a এর মানটাকে 1 ধরি, b এর মানটা যদি 2 ধরি, তার মানে কত রেশিওটা হচ্ছে 1:2, তার মানে b টা হচ্ছে a এর ডবল হয়ে গেল। তাহলে b এর মান যদি 2 হয় c টা তাহলে ডবল হবে, কারণ রেশিওটা সবসময় কি রাখতে হবে 1:2। এটাও ক্যালকুলেট করলে দেখো 1:2 আসছে 2 দিয়ে কাটলে। তাহলে c টা যদি 4 হয় d টা কত হবে 8 হবে, d টা যদি 8 হয় e টা কত হবে 16, e যদি 16 হয় f কত হবে 32। মানে একটা জিনিস খেয়াল করে দেখো, পরপর দুটো সংখ্যার মধ্যে যদি আমরা রেশিও করি অলওয়েজ কি আসছে সেম আসছে। তো যখন এরকম রিলেশন থাকবে তখন এদেরকে বলা হবে কি কন্টিনিউড প্রপোর্শনালস, ঠিক আছে, ক্রমিক সমানুপাতিক। তো এই ক্ষেত্রে আমরা যদি তিনটে পরপর প্রপোর্শনাল দেওয়া থাকে, বলা যায় যদি a b c d e f 6টা প্রপোর্শনে আছে, তো পরপর তিনটে দেওয়া আছে, তাহলে 6 নম্বরটা কত আমরা ইজিলি ক্যালকুলেট করে দিতে পারবো, কারণ কিভাবে রেশিওতে বাড়ছে বা কিভাবে কমছে আমরা ইজিলি কিন্তু বুঝে যাচ্ছি, ঠিক আছে। তো এই হলো মোটামুটি প্রপোর্শনের কিছু ফর্মুলা বললাম। এবার আমরা প্রপোর্শনের অঙ্ক শুরু করছি, তাহলে প্রথম কোশ্চেনে যাচ্ছি। দেখো ফার্স্ট কোশ্চেন আমরা শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেন একদম সিম্পল একটা অঙ্ক দিয়ে শুরু করছি, ঠিক আছে। তো আমাদের বলছে হুইচ অফ দা ফলোইং রিপ্রেজেন্ট ab = 64। চারটে অপশন দিয়েছে এখানে, তাহলে কোন রিলেশনটায় ab = 64 বোঝায়। তো রিলেশন চারটেই সমানুপাত আছে, চারটে সংখ্যা। তো চারটে সংখ্যা যখন সমানুপাতে থাকে আমরা যে কি হয়, যখন চারটে সংখ্যা সমানুপাতে থাকে a b c d এরকম থাকবে, তো তাহলে ad = কি হয় bc হয়, তো তাই না, ad = bc হচ্ছে। তো আমাদের সবকটা সংখ্যা এখানে অপশন টেস্ট করলে ক্যালকুলেশনটা ইজি হবে, ঠিক আছে। তো ad = bc, তার মানে এটা প্রথম a b c d এই ফরম্যাটে আছে। তো ad বলতে কি বোঝাচ্ছে, এই দুটোর গুণফল। তো এই দুটোর গুণফল করলে কত আসছে 8b, bc মানে এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল করলে আসছে 8a। তার মানে এক্ষেত্রে আমাদের আসছে 8b = 8a, তাহলে ওর সাথে কি ম্যাচ করলো, ম্যাচ করলো না, তাহলে এই অপশনটা হবে না, ঠিক আছে। আচ্ছা এবার আসছি আমরা অপশন বি তে, একই নিয়ম, এই দুটো পার্ট গুণ করলে কত আসছে 4a, এটা গুণ করলে আসছে 16b, তাহলে কি 4a = 16b, ওটা কি ম্যাচ করছে, করছে না, তাহলে অপশন বি টাও হবে না। সি তে দেখো 8a, এটা গুণ করলে 8b, 8a = 8b, তাহলে এটাও হবে না। ডি তে দেখো 64
আর এই দুটো গুণ করলে কত এবি, তার মানে এখান থেকে আমরা পেলাম এবি ইকুয়াল টু 64। তো এটা কি হলো আমাদের ম্যাচ করে যাচ্ছে, তার মানে অ্যানসার কত হচ্ছে অপশন ডি। ঠিক আছে, এক্ষেত্রে এটা প্রথমে দেখেই বোঝা যাচ্ছে অপশন ডিটাই হবে। তোমরা এইভাবে চেক করে করে মেন্টালি চেক করো, বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্সিমাম 15 মিনিট লাগে, 15 সেকেন্ড লাগে। ঠিক আছে, তো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2 দেখো বলছে ইফ a is to b equal to b is to c then a to the power 4 is to b to the power 4 কত হবে। ঠিক আছে, তো আমাদের চারটি অপশন দেওয়া আছে। তো আমাদের বলেছে রিলেশনটা প্রথমে লিখছি আমি a is to b equal to b is to c। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, লাস্টের দুটোর গুণফলের সাথে মাঝের দুটোর গুণফল ইকুয়াল, তাহলে কি হচ্ছে b স্কয়ার ইকুয়ালস টু কত আসছে আমাদের ac, এই রিলেশনটা আসছে। ঠিক আছে, এবার আমাদের ক্যালকুলেট করতে হবে a টু দি পাওয়ার 4 is to b টু দি পাওয়ার 4। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, আমরা কি করতে পারি, b টু দি পাওয়ার 4 টাকে b স্কয়ার এর হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, b টু দি পাওয়ার 4 কে লিখলাম b স্কয়ার এর হোল স্কয়ার। এবার দেখো b স্কয়ার এর জায়গায় কত আছে, b স্কয়ার এর জায়গায় রয়েছে ac, তো আমরা এখানে b স্কয়ার এর জায়গায় কি করব, ac বসিয়ে দেব। তাহলে এটা হচ্ছে a টু দি পাওয়ার 4, এটা হচ্ছে ac হোল স্কয়ার। তাহলে কত আসছে আমাদের a টু দি পাওয়ার 4 is to a স্কয়ার c স্কয়ার। তাহলে এখানে a টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার, তাহলে a স্কয়ার কাটবে বোথ সাইড থেকে, তাহলে এখানে দুটো a কেটে গেল, এখানেও দুটো a কেটে গেল। তাহলে এখানে কি হলো, শুধু a স্কয়ার পড়ে থাকলো, চারটের মধ্যে দুটো চলে গেছে। তো এখানেও a স্কয়ারটা কেটে গেছে, কত পড়ে থাকছে আমাদের c স্কয়ার পড়ে থাকছে। তা আমাদের রেশিওটা কত আসলো আলটিমেটলি a স্কয়ার is to c স্কয়ার, তার মানে অপশন বি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা, একদম সিম্পল ম্যাথ। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে the ratio between the third proportional of 12 and 30 and mean proportional of 9 and 25 is। তাহলে কোশ্চেনটা কি, রেশিও বিটুইন, রেশিও বের করতে হবে, কাদের রেশিও, থার্ড প্রপোর্শনাল অফ 12 and 13। দেখো থার্ড প্রপোর্শনাল অফ 12 and 13 মানে 12 এবং 30 এর থার্ড প্রপোর্শনাল, এন্ড মিন প্রপোর্শনাল অফ 9 and 25 মানে 9 এবং 25 এর মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শনাল, এই দুটো যে বেরাবে সেই দুটোর মধ্যে আমাদের কি করতে হবে, অনুপাত আনতে হবে। তো সবার প্রথমে 12 আর 30 এর আমরা থার্ড প্রপোর্শনাল বের করব। তো থার্ড প্রপোর্শনাল মানে ধরো 12 একটা সংখ্যা, 30 একটা সংখ্যা, থার্ড প্রপোর্শনালটা ধরো আমি ধরলাম a। তাহলে যখন তিনটে সংখ্যা থাকে তখন ফরম্যাটটা কি হয়, এটা a b c হয়, তাহলে b স্কয়ার ইকুয়ালস টু কি হয়, ac হয় তিনটে সংখ্যার ক্ষেত্রে। তাহলে b স্কয়ার ইকুয়ালস টু ac, তার মানে 12 ইনটু a সমান সমান 30 স্কয়ার মানে 30 ইনটু 30 করে দিলাম। এবার ক্যালকুলেট করছি, 6 দিয়ে কাটলে 2, 6 দিয়ে কাটলে 5 আর 2 দিয়ে কাটলে 15, তার মানে a সমান সমান আসছে 5 গুণ 15 মানে 75। ঠিক আছে, তাহলে এটা হলো 12 আর 30 এর থার্ড প্রপোর্শনালটা বের করলাম, মানে তৃতীয় সমানুপাতিটা বের করলাম। এবার বলছে 9 এবং 25 এর মধ্য সমানুপাতি, তাহলে 9 আর 25 তার মাঝখানেরটা যে এসে আমি মাঝখানেরটা ধরলাম b। ঠিক আছে, তাহলে আমাদের যখন তিনটে সংখ্যা থাকে কি হয়, মাঝখানেরটা স্কয়ার, b স্কয়ার ইকুয়ালস টু ac মানে লাস্টের দুটোর গুণফল, তাহলে মাঝখানেরটা স্কয়ারের সাথে লাস্টের দুটোর গুণফল সমান। এখানে আমাদের আসছে b স্কয়ার সমান সমান 9 ইনটু 25, তাহলে এটাকে রুট করলে হচ্ছে b, 9 কে রুট করলে 3 আর 25 কে রুট করলে 5, তাহলে b এর ভ্যালু আমাদের কত আসলো 15 আর a এর ভ্যালু আসলো 75। তার মানে এই দুটো পার্ট যে রেশিও চেয়েছিল সেই দুটো পার্ট আমরা প্রথমে বের করে দিলাম। থার্ড প্রপোর্শনাল, এই দুটোর থার্ড প্রপোর্শনাল 75 আর এই দুটোর মধ্য সমানুপাতি কত 15, এই দুটোর মধ্যে অনুপাত চেয়েছে, তার মানে এই ব্যাপারটা হচ্ছে আমাদের a আর b এর মধ্যে অনুপাতটা আনতে হবে। তাহলে a এর মানটা হচ্ছে 75 আর b এর মানটা হচ্ছে 15, তাহলে আমি যদি 15 দিয়ে ডিভাইড করে দিই দুটোকে, এই কত আসছে 5:1। দেখো এই ব্যাপারগুলো না, এগুলো আমি প্রথম যেহেতু শেখাচ্ছি একটু ধরে ধরে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, এগুলো ক্যালকুলেট প্র্যাকটিস করলে মেন্টালি ক্যালকুলেশন হয়ে যায়। b স্কয়ার ইকুয়ালস টু ac, তাহলে কি করবে তোমরা, তখন থার্ড প্রপোর্শনাল বলছে b স্কয়ার বাই a করে দেবো, মানে 30 স্কয়ার বাই 12 একবার ডাইরেক্ট লিখবো, 30 স্কয়ার মানে 900 বাই 12 লিখবো
ইস্টু দিয়ে মধ্য সমানুপাতি মানে 9 গুণ 25 এর রুট মানে 3 ইনটু 5, ওখান থেকে ডাইরেক্ট কাটাকুটি হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এটা যেহেতু আমি ফার্স্ট টাইম করছো তোমরা অনেকে, ওই জন্য আমি ভেঙে ভেঙে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো প্র্যাকটিস করতে করতে অটোমেটিক এগুলো একবারে ডাইরেক্ট এই লাইনে চলে আসা যাবে। তো আমরা এবার আসছি আমরা পরের কোশ্চেনে। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4 এ বলছে when a particular number is subtracted from each of 7, 9, 11 and 15, মানে আমাদের চারটে নাম্বার আছে, চারটে নাম্বার হচ্ছে 7, 9, 11 and 15। আচ্ছা এবার বলছে এই প্রত্যেকটা নাম্বার থেকে কোন নাম্বারটা সাবট্রাক্ট করবে। সাবট্রাক্ট মানে কি বিয়োগ করবে। বিয়োগ করলে কি হবে, the resulting numbers are in proportion। তাহলে চারটে নাম্বার থেকে একটা পার্টিকুলার নাম্বার বিয়োগ করব, তাহলে যে নাম্বারগুলো আসবে সেটা প্রপোর্শনে থাকবে। মানে a by b equals to c by d, মানে প্রথম দুটোর অনুপাত পরের দুটোর অনুপাত কি হবে, সমান আসবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে শর্টকাট ফর্মুলা আছে, তবে এই সব নরমাল অঙ্কের ক্ষেত্রে এত ফর্মুলা মনে রাখার দরকার নেই, ডিরেক্ট অপশন চেক করলে ইজিলি বেরিয়ে যায়, ঠিক আছে। তো আমরা কি করব, যেহেতু বিয়োগ করতে বলেছে আমি অপশন ধরেই চেক করব। তো অপশন প্রথমে ছিল 1, তো আমরা 7 থেকে একবার দিচ্ছি, মানে a by b equals to b by c আসছে, সরি a by b equals to c by d আসবে কিনা সেটা চেক করব, ঠিক আছে, বিয়োগ করে করে। তাহলে প্রথমটায় 1 আছে, তো আমি যদি 1 দিয়ে চেক করি, 1 বাদ দিলে 6, এখান থেকে 1 বাদ দিলে 8। আচ্ছা এই পার্টটা 1 বাদ দিলে কত হচ্ছে 10, এটা 1 বাদ দিলে 14। দেখো এটা কাটলে 3/4, এটা কাটলে কত আসছে 5/7। তাহলে এটা কি সেম আসছে, আসছে না, তাহলে অপশন এটা হবে না। অপশন বি অনুযায়ী 2 বাদ দেব, এখান থেকে 2 বাদ দিলে হচ্ছে 5, এখান থেকে 2 বাদ দিলে 7, আচ্ছা এখান থেকে 2 বাদ দিলে 9, এখান থেকে 2 বাদ দিলে 13। এটা আর কাটছে না, এটা কি ম্যাচ করলো, এটাও ম্যাচ করলো না, এটাও হবে না, ঠিক আছে। নেক্সট আসছে অপশন সি অনুযায়ী 3 মাইনাস করব, 3 মাইনাস করলে আসছে 4, এখানে 3 মাইনাস করলে 6, আচ্ছা এখানে 3 মাইনাস করলে আসছে 8, এটা থেকে 3 মাইনাস করলে 15 থেকে 12, আচ্ছা 4, এটা 2 দিয়ে কাটলে 2, 3, 4 দিয়ে কাটলে 2, 3, দেখো 2/3 আসছে, এখানেও 2/3 আসছে, তার মানে অপশন সিটা ম্যাচ করে গেল। তো এখানে যদি আমরা 3 দিয়ে চেক করি, তার মানে এটা কি হবে, প্রপোর্শনে চলে আসছে। তাহলে আমাদের অ্যানসার কি আসছে, অ্যানসার হচ্ছে 3 সাবট্রাক্ট করতে হবে প্রত্যেকটা নাম্বার থেকে, তাহলে এরা কি হবে, প্রপোর্শনে বা সমানুপাত গঠন করবে, ঠিক আছে। আচ্ছা এবার আমি তাহলে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা এবার আসি দেখো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি বলছে, হোয়াট নাম্বার মাস্ট বি অ্যাডেড, তাহলে কোন সংখ্যা অ্যাড করব টু ইচ অফ দ্য নাম্বারস, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে কোন সংখ্যা অ্যাড করব। তাই এখানে কটা সংখ্যা আছে, 3টে। তো বলছে সো দ্যাট দ্য রেজাল্টিং নাম্বারস মে বি ইন কন্টিনিউড প্রপোর্শন। আচ্ছা কন্টিনিউড প্রপোর্শনটা কি বলেছিলাম, পর পর দুটো সংখ্যার রেশিও অলওয়েজ ইকুয়াল। তার মানে তিনটে নাম্বারকে যদি আমি এরকম বোঝার জন্য a b c ধরি, তার মানে a/b সমান সমান কি হবে, b/c, মানে পরপর দুটো সংখ্যার রেশিও দেখো ইকুয়াল আসছে, এটাকে আমরা কি বলি, কন্টিনিউড প্রপোর্শন। তাহলে a/b b/c আনতে হবে, মানে প্রথম দুটোর অনুপাতের সাথে পরের দুটোর অনুপাত কি হবে, সমান হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো, কন্টিনিউড প্রপোর্শন বলতে পারবো। তো আমাদের এখানে কি ছিল, 7 ছিল, 11 ছিল আর 19 ছিল। বলছে কত অ্যাড করলে, তো কত অ্যাড করলে বলতে যদি আমরা -3 অ্যাড করি কারোর সাথে, তার অর্থ কি, ধরো আমি 7 এর সাথে -3 অ্যাড করছি, তার মানে 7 প্লাস অফ -3, মানে আলটিমেটলি কি প্লাস মাইনাসে -3 4 আসছে। তার মানে যদি কোনো নেগেটিভ নাম্বার বলে কোনো কিছুর সাথে অ্যাড করতে, তার মানে আলটিমেটলি কি হচ্ছে, বিয়োগ হচ্ছে। কোনো পজিটিভ নাম্বার যোগ করলে যোগ হবে, কিন্তু নেগেটিভ নাম্বার যদি আমি যোগ করি কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তো তখন আমরা -3 দিয়ে চেক করব, আমি কিন্তু -3টা ওর সাথে অ্যাডই করছি, কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তিনটে নাম্বার আমরা কি করব, প্রথম দুটো রেশিওর সাথে পরের দুটো রেশিও সমান আসছে কিনা চেক করব। তাহলে আমি 3 ইন্ডিভিজুয়ালি বিয়োগ করছি, এখান থেকে 3 বাদ দিলে কত আসছে আমাদের, 3 বাদ দিলে আসছে 4, 11 থেকে 3 বাদ দিলে কত আসছে 8, ঠিক আছে। আচ্ছা আবার a/b, আচ্ছা b/c করলে 11 থেকে 3 বাদ দিলে 8টাই হবে, আর 19 থেকে 3 বাদ দিলে কত আসছে 16। এবার দেখো এটা কি সমান আসছে, 4 দিয়ে ডিভাইড করলে কত 1/2 আসছে, এটা 8 দিয়ে ডিভাইড করলে 1/2 আসছে, তাহলে কি হলো, এই দুটো ইকুয়াল হয়ে গেল। তার মানে আলটিমেটলি আমাদের অ্যানসারটা কি হচ্ছে, আর অপশন টেস্ট করতে হলো না,
তার মানে অপশন এ এরটাই অ্যান্সার। যদি আমি -3টা সবকটার সাথে অ্যাড করে দিই, এটা কি হবে, অলরেডি সব কন্টিনিউড প্রপোর্শন হয়ে যাবে, মানে ক্রমিক সমানুপাতি হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এবার আসছি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য টু নাম্বারস such that their mean proportional is 6 and their third proportional is 20.25। এটা একটু ভালো অঙ্ক। তো বলছে দুটো নাম্বার আমাদের ক্যালকুলেট করতে হবে, এমন ভাবে দুটো নাম্বার ক্যালকুলেট করতে হবে, মানে এমন দুটো নাম্বার ক্যালকুলেট করতে হবে such that their mean proportional is 6, মানে ওই দুটো সংখ্যার মধ্য সমানুপাতি কত হবে, 6 হবে, and their third proportional is 20.25, এবং তাদের তৃতীয় সমানুপাতি কত হবে, 20.25। মানে ওই দুটো সংখ্যা দিয়ে দুবার আমাদের কম্পেয়ার করতে হবে। তো আমাদের দুটো সংখ্যাই আননোন, তাহলে একটা সংখ্যাকে a ধরলাম, একটা সংখ্যাকে b ধরলাম। তাহলে প্রথমে বলছে দুটো সংখ্যার মধ্য সমানুপাতি হচ্ছে 6, তার মানে a আর b, তার মাঝখানের সংখ্যাটা কত হবে, 6 হবে। আবার বলছে ওই দুটো সংখ্যারই তৃতীয় সমানুপাতি, মানে a আর b এর তৃতীয় সমানুপাতিটা হচ্ছে 20.25। এখান থেকে আমাদের ab এর মানটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করা যায়, দুটো ইকুয়েশন তো পাবোই। তাহলে দেখো যখন তিনটে সংখ্যা থাকে তখন কি হয়, b স্কয়ার ইকুয়ালস টু ac, মানে মাঝের সংখ্যাটার স্কয়ারের সাথে এন্ডের টার্মগুলোর গুণফল কি হয়, সমান হয়। তার মানে এখানে আমরা আসছে ab এন্ডের টার্ম গুণ করলাম ইকুয়াল টু 6 স্কয়ার, মানে কত, 36, এটা আসবে। এখানে একই ভাবে মাঝখানেরটা স্কয়ারের সাথে এই দুটোর গুণফল সমান আসবে। আচ্ছা, এটা গুণ করার আগে একটু ছোট করে নিই। দেখো পয়েন্ট তুললে 25/100, কাটলে কত, 1/4। তাহলে এটা ক্যালকুলেট করলে 20 গুণ 1/4, 4 20 80 আর 1 81/4 হবে। তো আমাদের আসছে কি b স্কয়ার ইকুয়াল টু a ইনটু 81/4, ঠিক আছে, এটা আসলো। এবার দেখো আমরা a ইকুয়াল টু বলতে পারি 36/b, এখান থেকে এই ভ্যালুটা আমি এখানে পুট করে দেব। তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত আসছে, a এর জায়গায় কত লিখবো, 36/b। আর যেখান থেকে দেখো ক্যালকুলেট করা যায়, 4 দিয়ে কাটলে আসছে 9, কোনাকুনি গুণ করলে আসছে b কিউব 9, এটা হচ্ছে 9 স্কয়ার, 81 মানে 9 স্কয়ার, তাহলে 9 ইনটু 9 স্কয়ার মানে কত আসছে, 9 কিউব। তাহলে b কিউব ইকুয়ালস টু 9 কিউব। তাহলে b ইকুয়ালস টু কত আসলো আমাদের, b ইকুয়ালস টু আসলো 9, মানে একটা সংখ্যার ভ্যালু আমরা পেয়ে গেলাম কত, 9। এবার দেখো ইজিলি আমরা যদি b এর ভ্যালুটা এখানে পুট করে দিই, b এর জায়গায় কত বসাবো, 9 বসাবো। তাহলে a ইকুয়াল টু আসছে আমাদের 36/9, তাহলে a ইকুয়ালস টু কত আসবে, 9 কে 36 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 4। তার মানে এর ভ্যালুটা কত আসলো, 4। তাহলে আমরা দুটো সংখ্যার ভ্যালু পেয়ে গেলাম 4 আর 9, যাদের মধ্য সমানুপাতি কত, 6, এবং তৃতীয় সমানুপাতি কত, 20.25। ঠিক আছে, বুঝা গেল ব্যাপারটা। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো নেক্সট অঙ্ক বলছে যে আউট অফ 120 অ্যাপ্লিকেশনস ফর এ পোস্ট, তার মানে একটা পোস্টের জন্য 120 খানা টোটাল অ্যাপ্লিকেশন করেছে, 70 আর মেলস, তাহলে 120 খানার মধ্যে 70 জন মেল অ্যাপ্লিকেশন করেছে, তাহলে বাকি 50 জন কি হয়েছে, ফিমেল অ্যাপ্লিকেশন করেছে। এন্ড 80 হ্যাভ ড্রাইভিং লাইসেন্স, তাহলে 80 জনের ড্রাইভিং লাইসেন্স আছে। ঠিক আছে, এবার এই 80 জনের মধ্যে ছেলে না মেয়ে এগুলো কিছু বলা নেই। তো বলছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম নাম্বার অফ মেলস হ্যাভিং ড্রাইভিং লাইসেন্স। তার মানে মিনিমাম কতজন মেলের ড্রাইভিং লাইসেন্স আছে, ম্যাক্সিমাম কতজন মেলের ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, তাদের মধ্যে একটা রেশিও চেয়েছে। ঠিক আছে, তো আমাদের দেখো টোটাল অ্যাপ্লিকেশন কটা আছে, টোটাল অ্যাপ্লিকেশন ছিল 120টা, তার মধ্যে 70 জন মেল, তাহলে মেল হচ্ছে কত আমাদের 70, আর ফিমেল কত আমাদের হচ্ছে, তাহলে ফিমেল 50 হবে, তাই তো। মেল যদি 70 হয়, ফিমেল 50 হবে, টোটাল 120 খানা অ্যাপ্লিকেশন। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্স কতজনের আছে, ড্রাইভিং লাইসেন্স আছে 80 জনের, মেল ফিমেল কিছু বলা নেই। এবার দেখো বলছে তাহলে মেলের ক্ষেত্রে মিনিমাম কজনের ড্রাইভিং লাইসেন্স আছে, মেল ড্রাইভিং লাইসেন্স হ্যাভিং, মানে মেল যাদের ড্রাইভিং লাইসেন্স আছে মিনিমাম কজনের থাকতে পারে আর ম্যাক্সিমাম কজনের থাকতে পারে, সেটার একটা রেশিও দিয়েছে। এবার দেখো ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স কটা আছে, 80 খানা আছে, তাই তো, টোটাল 80 খানা ড্রাইভিং লাইসেন্স। তো মেল আছে আমাদের 70 খানা,
তো ম্যাক্সিমাম কজনের ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে? যদি সবার থাকে ড্রাইভিং লাইসেন্স, মানে 70 জনেরই যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলেই ম্যাক্সিমাম হয়ে গেল, কারণ 70 এর বেশি মেল তো নেই, তাহলে 70 জনের বেশি লোকের কি হবে, ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে না মেলের। তাহলে 70 জন মেলেরই যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেটাই কি হলো মেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম। যখন মেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্সটা মেল অকুপাই করে নিচ্ছে, তখন ফিমেল কি হচ্ছে, অটোমেটিক মিনিমাম হয়ে যাচ্ছে। একইভাবে ফিমেল যখন ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স নিয়ে নেবে, তখন মেলের সংখ্যাটা কি আসবে, মিনিমাম চলে আসবে। মানে যখন আমাদের মেল 70 জন সবাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিল, তাহলে ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স মেলের কজনের থাকতে পারে, 70 জনেরই থাকতে পারে, তার বেশি যাবে না। তাহলে মেলের ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমামটা কত আসছে, 70 আসছে, ঠিক আছে। এবার মেলের ক্ষেত্রে মিনিমামটা বের করতে গেলে কি করতে হবে, দেখতে হবে মেল মিনিমাম রাখবো, তার মানে কি করতে হবে, ফিমেল কি করতে হবে, ম্যাক্সিমাম ফিমেল যতজন নিতে পারে সব কটা ড্রাইভিং লাইসেন্স ফিমেলকে দিয়ে দেবো। তো ফিমেল কজন ছিল, 50 জন, তো আমরা ম্যাক্সিমাম 50 জন ফিমেলকে ড্রাইভিং লাইসেন্স দিতে পারি। তো 80 খানার মধ্যে আমি ম্যাক্সিমাম 50 জন ফিমেল, যতজন ফিমেলকে দেওয়া যায় দিয়ে দেবো, সেক্ষেত্রে কি হবে, মেলটা আমাদের সবচেয়ে কম আসবে। তো আমি 50 জন ম্যাক্সিমাম 50 জনকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিলাম। তো আমি 80টার মধ্যে যদি ম্যাক্সিমাম 50 জন ফিমেলকে ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে দিই, তাহলে আমাদের কটা ড্রাইভিং লাইসেন্স মেলের জন্য পড়ে থাকে, 30 খানা। দেখো এর থেকে কম আমরা মেলকে দিতে পারবো না, কারণ 80 জনের ড্রাইভিং লাইসেন্স আছে বলেছে, তাহলে 50 জন ফিমেলকে ম্যাক্সিমাম দেওয়া যেতে পারে, তাহলে 30 খানা তো পড়ে থাকবে, সেই 30 খানা অবশ্যই কি মেলকে দিতে হবে। তার মানে ফিমেল ম্যাক্সিমাম হলে মেলটা হচ্ছে মিনিমাম, আর ফিমেল মিনিমাম হলে মেলটা হচ্ছে ম্যাক্সিমাম, মানে উল্টো হচ্ছে। আমরা কিন্তু ম্যাক্সিমামটা ডিরেক্ট দেখে বলতে পারছি এই নাম্বারগুলো দিয়ে, মিনিমামটা ডিরেক্ট বলতে পারছি না। যেমন মেল 70 জন ম্যাক্সিমাম 70টা বলতে পারি, কিন্তু মেল মিনিমাম কটা ডিরেক্ট বলতে পারছি না। তো মেলটা মিনিমাম আনার জন্য কি করলাম, ফিমেলটা আমি ম্যাক্সিমাম করে দিলাম, ঠিক আছে। তো একই জিনিস আর একটু বলে দিই, এটা তো অ্যানসার আমাদের হয়ে গেল, এখান থেকে ক্যালকুলেট করলে আসছে 3:7। আচ্ছা এখানে যদি মেল না বলে যদি ফিমেল বলতো, ফিমেলের মিনিমাম কজনের ড্রাইভিং লাইসেন্স আছে আর ম্যাক্সিমাম কজনের ড্রাইভিং লাইসেন্স আছে, যদি এইটা চাইতো, তো প্রথমে ম্যাক্সিমামটা দেখব, ফিমেল ম্যাক্সিমাম কজন ড্রাইভিং লাইসেন্স নিতে পারবে, 50 জন, তাহলে ফিমেল ম্যাক্সিমাম 50 জন ড্রাইভিং লাইসেন্স নিতে পারে, তাহলে ম্যাক্সিমামটা ফিমেল 50 হতে পারে, তার বেশি হবে না, কারণ 50 এর বেশি ফিমেল নেই, ঠিক আছে। আচ্ছা এবার আমি মেলটাকে মিনিমাম, ফিমেলটাকে মিনিমাম করব। তো ফিমেলটাকে মিনিমাম করতে গেলে ম্যাক্সিমাম যত পারবো মেলকে দিয়ে দেবো। ম্যাক্সিমাম মেল কজনকে দিতে পারবো ড্রাইভিং লাইসেন্স, 70 জনকে। তা 80টার মধ্যে আমরা ম্যাক্সিমাম 70টা ড্রাইভিং লাইসেন্স মেলদের দিয়ে দিলাম, তাহলে যে কটা পড়ে থাকলো ওটাই ফিমেলদের, তখন ওটা মিনিমাম হয়ে গেল। তাহলে এটা পড়ে থাকলো কটা, 10টা। তাহলে ফিমেলরা ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স কটা পেতে পারে, 50টা, মিনিমাম কটা পেতে পারে, 10টা। এখানে তারা রেশিও করলে শূন্য কেটে গেল কত, 1:5। কিন্তু আমাদের এখানে এটা চাইনি, জাস্ট বোঝানোর জন্য ফিমেলটাও বের করলাম। আমাদের বলেছিল মেলের ক্ষেত্রে মিনিমাম ইজ টু ম্যাক্সিমাম, তাহলে আমাদের রেশিওটা কত আসবে, 3:7। বোঝা গেল? আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো, আজকে রেশিও প্রপোর্শন শেষ করলাম, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে সবাই জানিও, এবং কিছু বলার থাকলে কমেন্টের মধ্যেই বলতে পারো যে আরো কিছু করা যেতে পারে নাকি ভিডিওগুলো ইমপ্রুভ করার জন্য, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে, এবং যারা আজকে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে এই ধরনের ভিডিও আরো দেখতে পারবে, ঠিক আছে। ধন্যবাদ।